ক্লাইমেটোলজিস্ট অর্থাৎ আবহবিদ, এগুলো বোঝানোর কিছু আছে বলে মনে হয়? আচ্ছা তবু একটু অল্প করে বলি, তারপরে আমি এগোচ্ছি। তো ক্লাইমেটিক ক্লাসিফিকেশন তিনি যখন করেন আর কি সারা পৃথিবীতে, স্পেশালি তারা মাসিক কি মাসিক উত্তাপ এবং বার্ষিক, বলো, বার্ষিক এবং মাসিক উত্তাপ এবং বৃষ্টিপাতের উপর বেস করে পৃথিবীর জলবায়ুর শ্রেণীবিভাগ করেছেন, ঠিক আছে? এবং কোন অঞ্চলের জলবায়ু শ্রেণীবিভাগের ক্ষেত্রে তারা মানে উনি আর কি কি করেছেন, একটা ফ্যাক্টরসটাকে মানে একটা নিয়ন্ত্রককে নিয়েছেন আর কি, যেমন কি স্বাভাবিক উদ্ভিদ, অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদকে তিনি বেছে নিয়েছেন ক্লাইমেটিক ক্লাসিফিকেশনের জন্য। কারণ তিনি মনে করেছিলেন যে পৃথিবীর জলবায়ুকে শ্রেণীবিভাগ করার জন্য, ক্লাসিফাই করার জন্য জলবায়ু এই স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে আদর্শ একটা উপাদান। কেন? কারণ স্বাভাবিক উদ্ভিদ কিসের উপর ভিত্তি করে গড়ে ওঠে? ক্লাইমেটের উপর ভিত্তি করে গড়ে ওঠে, জলবায়ুর উপর ভিত্তি করে গড়ে ওঠে। যে অঞ্চলে যেমন জলবায়ু সেই অঞ্চলে তেমন স্বাভাবিক উদ্ভিদ জন্ম মানে হবে। যেমন ধরো আমরা যেখানে থাকি, এই যে মৌসুমী জলবায়ু অঞ্চলে, এখানে যে উদ্ভিদ তার প্রকৃতি আলাদা। আমি যদি আবার দক্ষিণ ভারতের দিকে চলে যাই, সেই দক্ষিণ ভারতের ক্লাইমেট চেঞ্জ পরিবর্তন হওয়ার কারণে সেখানে যে স্বাভাবিক উদ্ভিদ জন্মাচ্ছে সেটা হচ্ছে চিরহরিত প্রকৃতির উদ্ভিদ আর কি। তাহলে আমি ওই অঞ্চলে ক্লাইমেট না জেনেও আমি উদ্ভিদ দেখেই বলে দিচ্ছি যে এখানকার ক্লাইমেট কেমন হবে। বা আমি যদি হিমাচল প্রদেশে যাই বা উত্তরাখণ্ডে যাই, সেখানকার ক্লাইমেট আমি জানি না, কিন্তু আমি স্বাভাবিক উদ্ভিদ দেখেই বলে দেবো যে এই অঞ্চলে ক্লাইমেট কেমন, কারণ ওখানে স্বাভাবিক উদ্ভিদ কোথায় মানে সর্ববর্গীয় প্রকৃতির বৃক্ষ জন্মায়। অর্থাৎ কোনো অঞ্চলের ক্লাইমেটটা ডিপেন্ড করে, মানে ক্লাইমেট বোঝানোর জন্য তিনি জলবায়ু জলবায়ু বোঝানোর জন্য তিনি স্বাভাবিক উদ্ভিদকে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসাবে চিহ্নিত করেছেন, ঠিক আছে? এবং তিনি পৃথিবীর জলবায়ুকে জলবায়ু ক্লাসিফিকেশনের জন্য বার্ষিক এবং মাসিক যে উষ্ণতা এবং বৃষ্টিপাতকে তিনি প্রধান কি এই দুটো বিষয়ের উপর ভিত্তি করে ক্লাইমেটিক ক্লাসিফিকেশন করেছেন। ওকে, তো যাই হোক, কোপেন সারা পৃথিবীকে আহ, 5টা প্রধান জলবায়ু অঞ্চলে ভাগ করেন। তো সেই 5টা প্রধান জলবায়ু অঞ্চলকে 5টা ক্যাপিটাল লেটার দিয়ে তিনি আইডেন্টিফিকেশন করেছেন। ওকে, সেগুলো কি কি? এ, বি, সি, ডি এন্ড ই। আমি পরপর আমি কয়েকজনকে ধরে যাব। এ বলতে কোন জলবায়ুকে নির্দেশ করেছেন বলো? এ ফিরোজ বলো, ফিরোজ। ইয়েস, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। হ্যাঁ, আচ্ছা, বি, ফুলমণি বলো, কোন ধরনের জলবায়ুকে নির্দেশ করছে বি? পরপর বলে যাবে। বি মরু জলবায়ু, ফিরোজ বলে দিয়েছে। পরপর পড়বে, প্রত্যেকে ইন্টারঅ্যাক্ট করবে, তাহলে কি হবে, আরো আরো বেশি এফেক্টিভ হবে পড়াশোনাটা। বলো, এভরিওয়ান থেকে রেসপন্স করবে। নেক্সট হচ্ছে মোনালিসা, বলো। মোনালি না, মোনালিসা না, মনীষা, মনীষা বলো। ক্লাসে কি আছো? বলো, যদি থাকো বলো, যদি না পারো যে পারবো না সেটা বলে দাও, অসুবিধা নেই। আচ্ছা, এবার তুমি বলো সি। সি, ক্যাপিটাল লেটারে সি কে কোন জলবায়ুকে আইডেন্টিফাই করেছে? স্টেটস জলবায়ু হুম, বলে মানে কি বললে তাহলে আলটিমেট কি হলো? সি কোন জলবায়ুটাকে নির্দেশ করছে? অ্যাকচুয়ালি সি হচ্ছে নাতিশীতোষ্ণ একটা জলবায়ু, যেটা এবার আবার এটা ভাগ রয়েছে, ঠিক আছে? উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ুকে নির্দেশ করেছেন সি দ্বারা। ওকে, নেক্সট পাইল বলো, ডি দ্বারা কোন জলবায়ুকে নির্দেশ করা হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, শীতল অরণ্য বা তুষারময় অঞ্চল, যেটা মধ্য অক্ষাংশীয় শীতল বৃষ্টিযুক্ত অঞ্চলকে
হ্যাঁ, এফ মানে আর্দ্র, ঠিক। নেক্সট বলো প্রিয়াঙ্কা, বলো ই। ই জলবায়ুকে, জলবায়ুটা কি? ই জলবায়ু তুন্দ্রা, তুন্দ্রা জলবায়ু না, স্পেসিফিক ওটা তুন্দ্রা হয়ে যাচ্ছে, কিন্তু ই জলবায়ুটা সামগ্রিকভাবে কি? বলো সাগর। তাহিদ কি বলছো? হ্যাঁ, মেরু জলবায়ু। দেখো ই জলবায়ুটা মেরু জলবায়ু, আর মেরু জলবায়ুর আবার দুটো ভাগ রয়েছে। ওকে, একটা হচ্ছে কি ইটি আর একটা ইএফ। ওকে, ইটি জলবায়ু মিন্স হচ্ছে ই, তো মেরু জলবায়ু, তো তুন্দ্রা, টি থেকে তুন্দ্রা, অর্থাৎ প্রত্যেকটা জলবায়ুর নামের অক্ষর, প্রথম অক্ষর দিয়েই সবকিছু আইডেন্টিফাই করা হয়েছে। সেইখানে কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগটা বুঝতে কিন্তু সহজ হয়, ভালো লাগে। যে যেমন ধরো তুন্দ্রা জলবায়ু, টি দিয়ে শুরু হচ্ছে, তাহলে ইটি, তাহলে ইটি মিন্স হচ্ছে তুন্দ্রা জলবায়ুকে আইডেন্টিফাই করা হচ্ছে। নেক্সট হচ্ছে এই ই জলবায়ুর আরেকটা ভাগ আছে ইএফ। ইএফ, তাহলে ইএফ জলবায়ু যদি, ইএফ যদি থাকে তাহলে কোন জলবায়ু হবে? ফ্রোস্ট অর্থাৎ তুষার। ইয়েস, চির তুষারাবৃত অঞ্চলকে নির্দেশ করছে ইএফ। আচ্ছা, এখানে আরেকটা আমি প্রশ্ন করি, এই ধরনের জলবায়ুতে কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ জন্মায় বলো তো? কি প্রকৃতির স্বাভাবিক উদ্ভিদ জন্মায়, মানে ক্লাইম, হ্যাঁ হ্যাঁ, বলো সাগর, কিছু বলছো? লাইক, হ্যাঁ, অত্যাধিক পরিমাণে শীতল জলবায়ু হওয়ার কারণে এখানে খুব একটা উদ্ভিদ দেখা যায় না, তবে এখানে ওই মস টাইপের বা হচ্ছে অতি শীতল জলবায়ুতে যে সমস্ত উদ্ভিদ জন্মায়, হ্যাঁ, ওইগুলোকে কি বলা হয়? হ্যাঁ, ক্রেসমো, ক্রেসমো, হ্যাঁ, ক্রেসমোগ্রাফি, ক্রেসমোগ্রাফি মানে হচ্ছে অতি শীতল জলবায়ু সম্পর্কিত যে অধ্যয়ন, ওটা ক্রেসমোগ্রাফি। আর অতি শীতল জলবায়ুতে যে সমস্ত উদ্ভিদ জন্মায় ওটা ক্রেস্কো, ক্রেস্কো ফাইট, ক্রেসমো ফাইট বলা হয়, ঠিক। আর অ্যাকচুয়ালি ওভারঅল যদি বলা হয়, ওই যে ওয়ার্মিং যে ক্লাসিফিকেশন করেছেন স্বাভাবিক উদ্ভিদকে, ওই হেকুস্টোথামসের মধ্যে পড়ে যাচ্ছে এই উদ্ভিদগুলো, হেকিস্টোথামস। আচ্ছা, এরপরে আমি প্রশ্ন করছি, বি জলবায়ুটা একটু বলি। বি জলবায়ু হচ্ছে শুষ্ক জলবায়ু। ওকে, তো আমি, তোমরা বলো বিএস জলবায়ুটা কোন জলবায়ুকে নির্দেশ করছে? পায়েল বলে দাও, বিএস জলবায়ু। হুম হুম, হ্যাঁ, ইয়েস। আচ্ছা, আচ্ছা, তাহলে তাহিদ বলে দাও তো, তাহিদ বলো ডি জলবায়ুর ক্লাসিফিকেশনটা বলো, ডি জলবায়ু। ডি, ডি। হুম, হ্যাঁ, মধ্য অক্ষাংশীয়, হ্যাঁ হ্যাঁ, হুম, ওই অঞ্চলটাকে বুঝিয়েছেন। আচ্ছা, এবার এই ডি জলবায়ুকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? যেমন ডিএফ, ডিএফ মানে কোন জলবায়ু বলো তো? ডিএ মানে কোন জলবায়ু? ডিএম মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই এই ঋতুটা শীতল জলবায়ু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, উপকূলে শীতল বললে হবে না, শুধু শীতল তো জলবায়ু, সময় আর্দ্রটাও বলতে হবে, ঠিক আছে? মনীষা ঠিকই বলেছে।
শুধু শীতল বলবে না, ওখানে এফ যখন থাকবে না, তো ডি তো জলবায়ু, শীতল জলবায়ু, তো এখানে যখন এফ রয়েছে তো আর্দ্র শীতল জলবায়ু কে নির্দেশ করছে ডি এফ জলবায়ু। আচ্ছা নেক্সট বলো তো ডি ডব্লিউ জলবায়ুটা কোন জলবায়ুকে নির্দেশ করছে? ডি ডব্লিউ, ডি ডব্লিউ জলবায়ুটা শুষ্ক, লেখো শুষ্ক শীতযুক্ত শীতল মানে শুষ্ক শীতযুক্ত জলবায়ু, শুষ্ক শীতযুক্ত জলবায়ু নির্দেশ করছে ডি ডাব্লিউ জলবায়ুটা। হ্যাঁ আগেরটা ছিল আর্দ্র শীতল জলবায়ু, আর এটা শুষ্ক শীতল জলবায়ু। আচ্ছা, কোপেন কত সালে প্রথম ক্লাইমেটিক ক্লাসিফিকেশন করে বলো? 1900 সালে? হ্যাঁ 1901 হবে। 1901 সালে কোপেন প্রথম জলবায়ু শ্রেণীবিভাগ করেন। আচ্ছা 1901 সালে প্রথম জলবায়ু শ্রেণীবিভাগ করেন, ওই জলবায়ু শ্রেণীবিভাগটাকে তিনি মডিফাই করেন কত সালে? ইয়েস, 1918 সালে মডিফাই করে। 1936 সালে তিনি করেন, কিন্তু ওটা তিনি শ্রেণীবিভাগ করেন। 1936 সালে তিনি ক্লাইমেটিক ক্লাসিক মানে 3 নম্বর যে লাস্ট, মানে তিনি 3বার আর কি ওই ক্লাইমেটিক ক্লাসিফিকেশনের মডিফিকেশন করেন। প্রথম 1900 মানে 1 সালে প্রথম ক্লাসিফিকেশন দেন, তারপর 1918 সালে তিনি মডিফাই করেন, এবং সবশেষে তিনি মডিফাই করেন 1936 সালে। ঠিক আছে, 3 টাইমস, 3বার তিনি ক্লাইমেটিক ক্লাসিফিকেশন এর করেছেন আর কি, মানে ওই মডিফাই করে করে করেছেন। প্রথমে 1901, তারপর 1918, তারপর লাস্ট 1936। ঠিক আছে, ওকে, এখান থেকে হলো কোপেন মোটামুটি হলো। এবার চলো থর্নওয়েট। থর্নওয়েট, আচ্ছা বলো তো থর্নওয়েট কত সালে ক্লাইমেটিক ক্লাসিফিকেশন করেন? হ্যাঁ 1931। হ্যাঁ 1948 সালে। তাহলে কি কি হলো 3টে বছর? একটা 1931, তারপরে 1900, হ্যাঁ 48 সালে, তাই তো? হ্যাঁ, তো থর্নওয়েট 3বার ক্লাসিফিকেশন করেছেন ওই মডিফাই করে। প্রথম 1931 থেকে 33 ধরে রাখো, মানে 31-এ শুরু হয় এবং 33-এ প্রকাশিত করে। 1931 থেকে 33 প্রথম ক্লাইমেটিক ক্লাসিফিকেশন থর্নওয়েটের। এরপরে 1948 সালে সেকেন্ড ক্লাসিফিকেশন, এবং শেষবার ক্লাসিফিকেশন করে 1955 সালে। ঠিক আছে, 1955 সালে শেষ টাইম তিনি ক্লাসিফিকেশন করেন। এবার আমাদের এখান থেকে কি পড়তে হবে, যে কোপেন ক্লাইমেটিক ক্লাসিফিকেশন যেটা 1931 সালে উপস্থাপন করেন, মানে 1933 সালে প্রকাশিত হয়, কিসের ওপর ভিত্তি করে ক্লাসিফিকেশন করে বলো? হ্যাঁ, তো এখানে আর্দ্রতা এবং অদক্ষেপণের কার্যকারিতা একটু লিখে নাও, যারা জানো না একটু লিখে নাও। লেখো আর্দ্রতা এবং অদক্ষেপণের কার্যকারিতার উপর ভিত্তি করে ক্লাইমেটিক ক্লাসিফিকেশন করেন 1933 সালে, যেটাকে ইংলিশে বলা হয় পিই এবং টিই, অর্থাৎ প্রেসিপিটেশন এফেক্টিভনেস ইন্ডেক্স, আর একটা টিই মানে হচ্ছে থার্মাল এফিসিয়েন্সি ইন্ডেক্স। লিখে দাও 1931 সালে, 1931 বা 33 সালে
পিই অ্যান্ড টিই মিন্স হচ্ছে অধঃক্ষেপণের কার্যকারিতা এবং বৃষ্টিপাতের অধঃক্ষেপণের কার্যকারিতা আর একটা হচ্ছে উষ্ণতার কার্যকারিতা। এই দুটো বিষয়ের উপর ভিত্তি করে তিনি ক্লাইমেটিক ক্লাসিফিকেশন করেন। আচ্ছা, এবার নেক্সট প্রশ্ন। হ্যাঁ, উষ্ণতা এবং উষ্ণতার কার্যকারিতা। টিই মিন্স হচ্ছে টেম্পারেচার এফিসিয়েন্সি, আর একটা পিই মানে প্রেসিপিটেশন এফিসিয়েন্সি। আচ্ছা, এবার নেক্সট প্রশ্ন। আচ্ছা, আর্দ্রতার উপর অর্থাৎ পিই সূচকের উপর ভিত্তি করে থর্নডয়ের কতগুলো আর্দ্রতার প্রদেশ ভাগ করেন? কয়টি আর্দ্রতার প্রদেশ ভাগ করেন বলো? ইয়েস, 5টি। কায়েউদ্দিন বলছে 5টি। ঠিক আছে, 5টি হবে। ওকে। আচ্ছা, সাগর বলো, টিই সূচকের উপর ভিত্তি করে থর্নডয়ের কতগুলো উষ্ণতা প্রদেশ? 6টি। ঠিক আছে, সঠিক উত্তর হবে 6টি। কায়েউদ্দিন বলেছেন। আচ্ছা, নেক্সট। গ্রুপে উত্তর লিখলে ভালো হতো। ঠিক আছে, তাহলে আমি প্রশ্ন করছি, তাহলে গ্রুপে উত্তর দেয়া হোক এভরিওয়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে যেমন গ্রুপে আছো, যেই গ্রুপে আছো সেই গ্রুপে উত্তর দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন করছি। আহ এবার বলো যে কোপেন না, থর্নডয়ের 1948 সালে ক্লাইমেটিক ক্লাসিফিকেশন করেন। ওকে, তো সেখানে কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে ক্লাইমেটিক ক্লাসিফিকেশন করেন বলো? কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে ক্লাইমেটিক ক্লাসিফিকেশন করেন? গ্রুপেই বলে দাও। সম্ভাব্য বাষ্পীয় প্রচ্ছেদন। হ্যাঁ, ঠিক আছে। প্রথমে তিনি পিই এবং টিই এই বিষয়ের উপর ভিত্তি করে, তারপরে তিনি সম্ভাব্য বাষ্পীয় প্রচ্ছেদনের উপর ভিত্তি করে ক্লাইমেটিক ক্লাসিফিকেশন করেন। তো ঠিক আছে, অসুবিধা নেই। 1948 সালে তিনি কয়টি উষ্ণতার প্রদেশ চিহ্নিত করেন? কতগুলি উষ্ণতার প্রদেশ চিহ্নিত করেন 1948 সালে ক্লাইমেটিক ক্লাসিফিকেশন ক্ষেত্রে? গ্রুপেই বলে দাও উত্তর। হুম, বলো, গ্রুপে আমি দেখছি। নয়টি, কায়েদ্দিন বলছে 32টি। সামগ্রিকভাবে বলছো? বত্রিশ প্রকার জলবায়ু মানচিত্রে প্রদর্শন করে দেখিয়েছিলেন। কায়েদ্দিন যেটা বলছো ঠিকই আছে। অ্যাকচুয়ালি জলবায়ু মানে জলবায়ুর যে মানচিত্র, এটা থর্নডয়ের 32টা মানে 32 প্রকার জলবায়ু তিনি দেখিয়েছেন মানচিত্রে। 32 প্রকার জলবায়ু, যেটা কোপেন মাত্র কতগুলো জলবায়ু মানে কোপেনের যে মানচিত্র, সেখানে কটা জলবায়ু ছিল টোটাল বলো?
গ্রুপেই বলো। কোপেন 5টি প্রধান শ্রেণীতে ভাগ করেছিলেন। হ্যাঁ, তো এটা তো ঠিক আছে। মানে তিনি প্রধান 5টি শ্রেণীতে ভাগ করেছিলেন, মানে কোপেন। এবার কোপেন কি করেছিলেন, জলবায়ুর একটা মানচিত্র তৈরি করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, আমি গ্রুপে আমি জানতে চাইছি, প্রত্যেকে উত্তর দেবে। কোপেন জলবায়ু মানচিত্রে কয় প্রকার জলবায়ু দেখিয়েছিলেন? উত্তর গ্রুপেই দাও, আমি প্রত্যেকের গ্রুপেই উত্তর দেখে নিচ্ছি। এমডি নূর সেলিম, উত্তর দাও। তুমি তো প্রথম হও প্রতিবারে, ভালো, তোমার প্রিপারেশন খুব ভালো আছে, তাই তো? তোমার নামটা একটু বলো। নূর সেলিম তো? শুনতে পাচ্ছ আমার কথা? উত্তর দাও গ্রুপে। কত হবে জিও? তাহির বলছো 32টা। কে 32টা কে করেন? থর্নহাইটের কথা আমি জিজ্ঞাসা করি, আমি জিজ্ঞাসা করেছি যে কোপেন, কোপেন যে জলবায়ুর ক্লাসিফিকেশন করেছেন, তো তিনি একটা জলবায়ু মানচিত্র প্রকাশ করেছেন বা জলবায়ু মানচিত্র দেখিয়েছেন। মানচিত্রে কত প্রকার জলবায়ু দেখিয়েছেন কোপেন? কি গো, বলো বলো, বলবে না কেউ? মনীষা বলে দিয়েছে সঠিক উত্তর। 25টি? কোথায় পেয়েছে? কোপেন 25টি বলেছে, 25টা জলবায়ু দিয়েছে? অত তো হবে না, কোপেন তো বেশি দেয়নি। কোপেন তার জলবায়ু মানচিত্রে 11 প্রকার জলবায়ু দেখিয়েছেন তার মানচিত্রে। আর থমাটোয়েট, উনি কিন্তু ওই 32 প্রথমে যেটা দিয়েছো ঠিকই আছে, 32 প্রকার জলবায়ু চিহ্নিত করেছেন, বা তিনি মানচিত্র থর্নওয়েট 32টা টাইপের জলবায়ু তার মানচিত্রে উপস্থাপন করিয়েছে। কায়েউদ্দিন, ঠিক বলছি তো নাকি? নাকি ভুল ভাল বলছি আমি বুঝতে পারছি না তো। কেউ উত্তরই দিচ্ছে না সবাই। সেই মানুষটা চলে গেল কেন? এমডি, ওনার কি কিছু জড়তা রয়েছে নাকি? কথাই বললো না। ওই উম, নূর সেলিম বলে একজন এসেছিল না, মক টেস্টে প্রতিবারে ফার্স্ট হয় কিন্তু, আমি একটু লক্ষ্য করি, দেখি ফার্স্ট হয় থেকে, উনি ফার্স্ট হয় কিন্তু প্রতিবারে। আমি ভাবলাম যে একটু জিজ্ঞাসা করি, কিন্তু উনি কথাই বললো না, চলেই গেল। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। 25-এ পরীক্ষা নিলে 25ই পেয়ে যাই, আমি 24-25 পাই। বিশাল প্রিপারেশন। যাই হোক, নেক্সট প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ আমি তাই ভাবি তো, কি করে পাচ্ছে। হ্যাঁ, সেটাই আমার কৌতূহল হলো, আমি ওইখানে মানে জিজ্ঞাসা করলাম। অ্যাকচুয়ালি ওই অ্যাকচুয়ালি টেক্সট বই থেকে আমি প্রশ্ন করি, ঠিক আছে, সেইখানে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করি বলে একটু মানে সব প্রশ্নের উত্তর দেওয়া চাপ হয়ে যায়। আহ,
হুম, হুম, হুম। থ্যাংক ইউ। ঠিক আছে। আমিও চাইছি অ্যাকচুয়ালি কি বলতো এখানে প্রিপারেশন তো অবশ্যই চাকরি পাওয়ার জন্য প্রিপারেশন এরকম হাজার বই রয়েছে এমসিকিউ, ঠিক আছে, বই পড়ে নিলে হয় কিন্তু অ্যাকচুয়ালি এখানে প্রিপারেশন ইয়ে করতে গেলে কিন্তু ভালো করে বই বই পড়তে হবে, টেক্সট বই পড়তে হবে। টেক্সট বই পড়ো, তাহলে কিন্তু সিলেবাস মানে আমার যে পরীক্ষা প্রশ্নগুলো দেওয়া যাবে মানে এবারে সব হয়তো হবে না, এবং এই পড়তে 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 আস্তে আস্তে সিলেবাসটা শেষ হয়ে যাবে, বুঝতেই পারবে না। ঠিক আছে, তারপরে এমসিকিউ বই ধরলে সবই জানা হয়ে যাবে। এটা হচ্ছে প্রিপারেশনের ফান্ডা। ঠিক আছে, যাই হোক চলো নেক্সট প্রশ্ন করি। আমাদের এক মাসের মধ্যে তো 4টে কমপ্লিট হয়ে গেল সিলেবাস। তো ভয় পাচ্ছিলে সিলেবাস কমপ্লিট হবে না কমপ্লিট হবে না, এক মাস হয়নি তো এখনো, 4টে হয়েছে তো। ক্লাইমেটিক ক্লাসিফিকেশন করলে তো 4টে হয়ে যাবে, তাই না তাহির? এক মাসের মধ্যে 28 তারিখে শুরু হয়েছে মক টেস্ট, আজকের 28 তারিখও হয়নি এখনো পর্যন্ত। আজকে সবে 22 তারিখ, 21 তারিখ না 22 তারিখ হবে। যাই হোক, তার মধ্যে 4টে কমপ্লিট হয়ে গেল। আশা করি 3 মাসের মধ্যে হয়ে যাবে, আবার রিভিশন হবে, 2-3 বার রিভিশন করা হবে। আবার হবে, অসুবিধা নেই, চাপ নেওয়ার দরকার নেই, রিভিশন হবে তো। হুম। হ্যাঁ 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 হ্যাঁ, এই 4টে। আচ্ছা চলো নেক্সট প্রশ্ন। ওকে, তো থর্নডয়েট ক্লাইমেটিক ক্লাসিফিকেশন উনি তো করেছেন। আহ, আচ্ছা নেক্সট প্রশ্ন করি। কোপেন এএফ দিয়ে কোন জলবায়ুকে আইডেন্টিফাই করেছেন? নিরক্ষীয় বা কান্ত, ইয়েস। হ্যাঁ, তো কোপেন ক্লাইমেটিক ক্লাসিফিকেশনের ক্ষেত্রে তিনি নিরক্ষীয় জলবায়ুকে চিহ্নিত করেছেন এএফ, ওই এএফ দিয়ে চিহ্নিত করেছেন, ঠিক আছে। তো আমার প্রশ্নটা হচ্ছে থর্নডয়েট ক্লাইমেটিক ক্লাসিফিকেশন করেছেন, তো তিনি ও অতি আর্দ্র যে জলবায়ু সেটাকেও তিনি দেখিয়েছেন কোন সাংকেতিক চিহ্ন দ্বারা? প্রশ্নটা হলো কোন সাংকেতিক চিহ্ন? আচ্ছা গ্রুপে বলো তো সবাই, গ্রুপে বলো। এ চিহ্ন, আচ্ছা ঠিক আছে, অতি আর্দ্র এ চিহ্ন, ঠিক আছে। ওকে, পরের প্রশ্ন। কোপেন অতি আর্দ্র জলবায়ু সঙ্গে সঙ্গে কেমন ভাবে প্রশ্নটা করব, দাঁড়াও একটু ভাবি। তিনি অতি আর্দ্র জলবায়ুকে দেখিয়েছেন সঙ্গে শীতকালের অভাব, শীতকালের অভাব, অর্থাৎ অতি আর্দ্র জলবায়ু, ঠিক আছে, শীতকাল নেই, ঠিক আছে। তো এই ধরনের জলবায়ুকে তিনি কোন আক্ষরিক মানে কোন অক্ষর দিয়ে চিহ্নিত করেছেন? ভেরি গুড, এ ডব্লিউ হবে, গুড।
তাহলে বই পড়েছো? ঠিক আছে। আচ্ছা, আমি 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 কি, সবাই কিন্তু কিছু মনে করবে না, সবাই অনেকে টিচার আছে এখানে, ঠিক আছে? আমি সব তুমি বলছি কিন্তু, ডোন্ট মাইন্ড, ঠিক আছে? এখানে মানে যারা ভর্তি হয়েছে বেশিরভাগই টিচার আছে, আমি সবাইকে তুমি বলছি, বুঝলে? কিছু মনে করনি যেন। কারণ পড়ানোর সময় তুমি না বললে হবে না, বুঝলে? এই, হ্যাঁ, হ্যাঁ। আমার এই যে আমি অ্যাকচুয়ালি আমি এটা এরকমই করি, যেমন ধরো আমার ওই কম্পিটিটিভ ব্যাচে আর কি, ডাব্লিউবিসিএস এর যে ব্যাচটা আছে, ওখানে প্রায় ৫-৭ জন, ৭ জনের মতো আছে, প্রাইমারি টিচার রয়েছে। তো আমি টিচার, ঠিক আছে টিচার থাকুক, অসুবিধা নেই, কিন্তু আমি আপনি টাপনি করতে পারবো না। এমনি যখন কথা হবে তখন ঠিক আছে, কিন্তু পড়ানোর সময় আপনি হবে না। মানে এইভাবে হয় না, পড়াশোনা শেখানো যায় না, ঠিক আছে? যাই হোক, চলো নেক্সট। আচ্ছা, নেক্সট প্রশ্ন। আইএম, আইএম হচ্ছে একটা সূচক। আইএম কি, কি ধরনের সূচক? আইএম কি ধরনের সূচক? বলো। হবে। আচ্ছা, জলীয় পদার্থ। আই থেকে অ্যাকচুয়ালি এম থেকে কি হয়েছে, মানে কি কি আইডেন্টিফাই করা হচ্ছে আর এম থেকে? ময়েশ্চার। এম থেকে ময়েশ্চার মানে আর্দ্রতার সূচক, ইন্ডেক্স অফ ময়েশ্চার, এইটাকে সংক্ষেপে বলা আইএম, ঠিক আছে? যেমন, না বাষ্পীয় সূচক না, এটা হচ্ছে আর্দ্রতার সূচক। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, থর্নডয়েড দুবার জলবায়ুর সংশোধন করে, দুবার জলবায়ু সংশোধন করে, কত কত সালে? না, টাইডেরটা হবে, টাইডেরটাও হলো না, টাইডেরটাও হলো না। হ্যাঁ, হ্যাঁ, ৪৮ হবে। তাহলে হলোটা কি রকম? তাহলে উত্তর সঠিক কি হলো? কোনটা হবে? ১৯০০, বলো আর, সাগর হবে? বলো মনীষা, পায়েল। ৩৩ আর ৪৮, একটাই উত্তর ঠিক আছে, বাকিটা হলো না। ৩৩ হবে না, ৩৩-এ তো তিনি প্রকাশ করেন প্রথম, ক্লাইমেটিক ক্লাসিফিকেশন ১৯৩১-এ উপস্থাপন করেন, ওটা প্রকাশ করতে করতে ৩৩ হয়ে যায়, ওইটাই তো তার প্রথম ক্লাইমেটিক ক্লাসিফিকেশন। আর সেকেন্ড টাইম সংশোধন করেন ১৯৪৪ সালে, এই সরি ১৯৪৮ সালে, অ্যান্ড মানে ওটা প্রথম সংশোধন ১৯৪৮। আর শেষ সংশোধন, বলো হ্যাঁ ১৯৪৮। আরেকটা করে ১৯০০, মনীষা একটা কিছু বলতে চাইছো, বলো কি হবে? ইয়েস, হ্যাঁ, ১৯৫৫-তে যেটা ফাইনাল করলেন ওটাই লাস্ট সংশোধন, ঠিক আছে? অর্থাৎ ফাইনাল যেটা দিয়েছেন ১৯৫৫ সালে ওটাই সংশোধন ছিল, ঠিক আছে? অর্থাৎ তিনি দুবার সংশোধন করেছেন, ১৯৪৮ এবং ১৯৫৫।
ঠিক আছে, কায়ের দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 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 যে এইভাবে তো পড়াশোনা হয়, এইভাবেই পড়াশোনা করতে হয়, কারণ হ্যাঁ। হুম হুম হুম। আচ্ছা, এই ক্লাইমেটিক ক্লাসিফিকেশনে কোপিন এবং থর্নওয়েটটা খুবই জটিল একটা বিষয়, ঠিক আছে, তোমরা পড়েছো সবাই। এখানে খুবই জটিল একটা বিষয়। তো আমি যাতে এই জটিল বিষয়টা একটু সহজ হয়ে যায় সেই কারণে আমি ক্লাসটা নিই। আচ্ছা, ক্লাইমেটিক ক্লাসিক ক্লাইমেটিক ক্লাসিফিকেশনে থর্নওয়েট তিনটে ইন্ডেক্সের কথা উল্লেখ করেন। সেই তিনটে ইন্ডেক্স কি কি? জলবায়ু শ্রেণীবিভাগের ক্ষেত্রে থর্নওয়েট তিনটে ইন্ডেক্সের কথা উল্লেখ করেন, বা তিনটে ইন্ডেক্সের সাহায্যে তিনি ক্লাইমেটিক ক্লাসিফিকেশন করেন। সেই তিনটে ইন্ডেক্স কি কি, মানে ওভারঅল? হুম, পোটেনশিয়াল ইভাপোরেশন। হুম, ঠিক আছে, ঠিক আছে, মোটামুটি সবই হলো আলোচনা। কেন? এখন তো স্কুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে বুঝতে পেরেছি। ওরকম হবে, সবার হচ্ছে, আপনি তবু তো করতে পারছেন, এবার অনেকে তো সে এই বয়সে এখন আর হয় না, অনেকে এই থেকে খুবই চাপের ব্যাপার এইখান থেকে এ করা, কিন্তু করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই পর্যন্ত থাক, আজকে মক টেস্ট হবে। আমি একটু পরে আমার কোশ্চেন করা আছে, আমি তো দিয়েছিলাম সেদিন, ডিলিট করে দিয়েছি। একটু পরে দিচ্ছি, 5-10 মিনিট পরে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত থাক ক্লাসটা, ঠিক আছে। ওকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সবাই তো ক্লাস শেষ হয়ে গেল, বন্টি সাহা ঢুকছে, বাবারে, বন্টি সাহা, ক্লাস শেষ হয়ে গেল, ঠিক টাইমে আসতে হবে তো। হ্যাঁ। ও, হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে, অসুবিধা নেই। এই ক্লাস শেষ হয়ে গেল, সবাই লেফট হয়ে গেল। হুম, ঠিক আছে, ঠিক আছে, প্রিয়াঙ্কা, ওকে, চলো, বাই।